মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। তোমরা ভালো থাকো, আমি সেই প্রত্যাশাই করি। যেহেতু করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে বিদ্যালয় বন্ধ আছে, তাই আমরা গোলাপগঞ্জ সেকেন্ডারি অনলাইন স্কুলের মাধ্যমে ঘরে বসেই আমাদের পড়া চালিয়ে যেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করতে চাও তারা পেন্সিল, কম্পাস, স্কেল, খাতা কলম, পেন্সিল এসব নিয়ে রেডি হয়ে যাও। আর আমার সাথে তোমরা আঁকা শুরু করো, যেহেতু আমি সম্পাদ্য অঙ্কন করছি। আর তোমাদের সাথে আছি আমি যথারীতি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক গণিত, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় জ্যামিতি নিয়ে আলোচনা করব এবং জ্যামিতি অঙ্কন করব। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট রেখাংশ, অর্থাৎ যে কোনো রেখাংশের যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করতে পারবে, সেটা বাম প্রান্তে, ডান প্রান্তে অথবা মাঝখানে যে কোনো জায়গায়। একটি নির্দিষ্ট রেখাংশের যে কোনো বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। আর সর্বোপরি যদি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা দেওয়া থাকে, তাহলে তুমি বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রতিটি ক্লাসেই যেটি বলে আসছি যে সম্পাদ্য অঙ্কনের জন্য তোমাকে কিছু বেসিক অঙ্কন অবশ্যই শিখতে হয়। সেই বেসিক 10টি অঙ্কন আমি প্রতিটি ক্লাসেই তোমাকে এখানে প্রদর্শন করে থাকি। এর মধ্যে এই যেগুলোর মধ্যে যেগুলো আমাদের পাঠের সাথে সম্পৃক্ত সেগুলো আমরা দেখিয়ে দিয়ে থাকি। তো কিছু বেসিক আমি পূর্বে দেখিয়েছি, যেমন একটি নির্দিষ্ট রেখাংশের সমান রেখাংশ অঙ্কন করা অথবা রেখাংশ থেকে রশ্মি কেটে নেওয়া, একটি নির্দিষ্ট রেখাংশে সমদ্বিখণ্ডিত করা, সেটাও আমরা দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, কোণের সমান কোণ অঙ্কন করা তোমাকে আগে দেখিয়েছি, কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে সেগুলো দেখিয়েছি। তবে আজকের ক্লাসে রিলেটেড যেগুলো আছে সেগুলো একটু খেয়াল করে দেখো। একটি নির্দিষ্ট রেখা বা রেখাংশের যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করা তোমাকে শিখতে হবে, যেটা আমরা আজকে শিখব। ফলে আমাদের লম্ব যদি অঙ্কন করি তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করা শেখা হয়ে যাবে। আর এই 90 ডিগ্রি কোণকেই আমরা সমদ্বিখণ্ডিত করব, ফলে আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। তারপর আমাদের ত্রিভুজের পরিসীমা আর ভূমি সংলগ্ন দুইটি কোণ থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করে আমরা সেটিও দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পেন্সিল, কম্পাস, স্কেল, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমার সাথে। আমি যেভাবে অঙ্কন করব ঠিক তোমরাও আমার সাথে সাথে অঙ্কন করবে, তাহলে একসাথে শেখা হয়ে যাবে। ঠিক আছে? তো শুরু করি আমরা। প্রথমে আঁকছি হচ্ছে একটি নির্দিষ্ট রেখা বা রেখাংশের যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করা। তাহলে প্রথমে আমরা একটা বিন্দু নিলাম যার নাম দিলাম বি। একটু দূরে ডানে আরো একটি বিন্দু নিলাম যা দিলাম হচ্ছে সি। ফলে দেখো আমাদের দুইটি বিন্দু পেয়ে গেলাম। এখন আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এই দুটি বিন্দু যোগ করে দিব, ফলে আমরা একটি রেখাংশ পেয়ে যাব। তাহলে আমরা একটু যোগ করে দিচ্ছি। দেখো আমাদের যে এই বি আর সি বিন্দু আছে, এই বি আর সি যোগ করে দিলাম, ফলে বিসি একটি রেখাংশ পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, এই বিসি রেখাংশ আমরা এইখানে বলছি রেখা বা রেখাংশ। যদি রেখা হয় তাহলে এই বিসি কে উভয় প্রান্তে আমরা একটু বর্ধিত করে দিব। একটু খেয়াল করে দেখো, এই বিসি কে আমরা একটু উভয় দিকে বর্ধিত করে দিচ্ছি। বর্ধিত করে দিলে সেটি রেখা হয়ে যাবে, আর উভয় পাশেই তীর চিহ্ন দিতে হবে। আমরা রেখার উপরে নয়, আজকে রেখাংশের উপরে আমরা লম্ব অঙ্কন করব, তাই এই রেখাটি আমরা মুছে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আমরা দেখতে পাচ্ছি, একটি বি আর অন্যটি সি। তাহলে আমরা যে কাজটি করছি সেটি একটু খেয়াল করে দেখো। এই বি কে কেন্দ্র করে বি বিন্দুতে কাটা বসাইছি, তাহলে বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে পাবে। আমার মতো তুমিও তাই করো, বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করো। করার পরে দেখো এই বৃত্তচাপটি বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পেন্সিলটা যেখানে আছে সেখানে কাটা বসিয়ে, অর্থাৎ এখানে কেন্দ্র করে
এই পেন্সিলটাকে ঘুরিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকবো যেন প্রথম বৃত্তচাপকে ছেদ করে। একটু দেখে নাও কিভাবে আঁকছি। এই দেখো, এই দেখো প্রথম বৃত্তচাপকে কিন্তু ছেদ করেছে। এখন এই প্রথম বৃত্তচাপকে দ্বিতীয় বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেইখানে কেন্দ্র করে, দেখো সেইখানে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব যা প্রথম বৃত্তচাপকেই ছেদ করে। তাহলে আমরা পেন্সিলটাকে একটু নিচে নামিয়ে পরে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো একটি বৃত্তচাপ অঙ্কন হয়ে গেছে। ফলে দেখো আমরা প্রথম যে বৃত্তচাপ নিয়েছিলাম সেই বৃত্তচাপ নিয়ে যদি আরো একটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে 60 ডিগ্রি কোণ হয়। এখানে আরো একটা 60 ডিগ্রি, ফলে এইখানে হলো 60 আর এই পর্যন্ত 120 ডিগ্রি হয়ে গেছে। কিন্তু আমাকে লম্ব অঙ্কন করতে হলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তাই এই যে 60 দেখছো তোমরা, এই 60 আর হচ্ছে 120 এর অর্ধেক করব, তাহলে 30 হবে। আর ওই 30 আর এখানে আছে হচ্ছে 60, এই মিলে 90 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা এটাকে প্রথমে দুই ভাগে ভাগ করছি। তাই পেন্সিল কম্পাস যেখানে বসানো আছে, অর্থাৎ এই যে প্রথম বৃত্তচাপকে দ্বিতীয় বৃত্তচাপ যেখানে ছেদ করছে এখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব উপরের দিকে। এই দেখে নাও, এই একটি বৃত্তচাপ। এরপরে দেখো প্রথম বৃত্তচাপকে তৃতীয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে এখানে কেন্দ্র করে, দেখো এখানে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব যা ওই যে আমাদের যে চতুর্থ বৃত্তচাপটি আছে এই যে উপরে এঁকে নিয়েছি তাকে ছেদ করে। এখন আমাদের অঙ্কন হয়ে গেছে মোটামুটি। এখন আমরা স্কেল এনে দেখো এই যে চতুর্থ আর পঞ্চম বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু আর এই বি বিন্দু যোগ করে দিব আমরা। দেখো দেখে নাও, এই যে ছেদবিন্দু আর এই বি বিন্দু, আর যোগ করার সময় আমরা একটু উপর থেকেও যোগ করতে পারবো। তাহলে আমরা একটু যোগ করে দিই, এটা বি পর্যন্ত যোগ করে দিয়েছি। তাহলে উপরে একটি অক্ষর দিই আমরা। তাহলে দেখো এই যে এ আর বি, এই এ বিটাই হচ্ছে লম্ব কার উপর? বিসি এর উপর। তাহলে এ বি বিসি এর উপর লম্ব হলো। তাহলে এ বি হচ্ছে একটি লম্ব আর বিসি হচ্ছে একটি রেখাংশ। তাহলে একটা নির্দিষ্ট রেখাংশের উপরে আমরা একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে খেয়াল করে দেখো, এ বি বিসি এর উপর লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে লম্ব অঙ্কন করলে যে কোণটি হয় সেটি হচ্ছে 90 ডিগ্রি। ফলে আমাকে যদি এই ধরনের প্রশ্ন করা হয় যে পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাহলে এইভাবে কোণ অঙ্কন করলে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এখন যদি তোমাকে বলে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাহলে তুমি এই কোণকে সমদ্বিখণ্ডিত করলেই হয়ে যাবে। তাহলে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাকে যদি বলা হয় যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাহলে প্রথমে তুমি এইভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে, তারপরে তুমি একে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করার জন্য আমি প্রথম বৃত্তচাপটি আর নিচ্ছি না, যেহেতু বি কে কেন্দ্র করে প্রথমে একটি বৃত্তচাপ আছে। তাহলে দেখো এই প্রথম বৃত্তচাপটি বিসি কেও একটা বিন্দুতে ছেদ করেছে আর লম্বকেও একটা বিন্দুতে ছেদ করেছে। এই এতটুকু এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এবিসি ত্রিভুজের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। একটু খেয়াল করে দেখো, এই যে বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এই প্রথম বৃত্তচাপ এই লম্বকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে বসিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব যেন ওই যে প্রথম যে বৃত্তচাপটি আছে অর্থাৎ এই বৃত্তচাপটিকে ছেদ করে। তাহলে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে এখন নিচের দিকে আনবো। দেখো বৃত্তচাপকে ছেদ করেছে। তাহলে কি করলাম আমরা? এই দুইটি বৃত্তচাপ এই এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ভিতরের দিকে এবিসি ত্রিভুজের মধ্যভাগে এটি অঙ্কন করলাম। এখন এই ছেদবিন্দু আর বি বিন্দু যোগ করে দিলেই হবে। তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি একটু এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এই অংশটি আবার দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা পেন্সিল কম্পাসটা আনি, আনার পরে দেখো বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আবার প্রথম বৃত্তচাপ এবি কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ আঁকবো যাতে এই বৃত্তচাপটি ছেদ করে। তাহলে এটাকে আমরা উপরে উঠিয়ে আবারও আঁকছি। তাহলে দেখো আমার অঙ্কন হয়ে গেছে। এখন এই যে দুইটি বিন্দুর দুইটি বৃত্তচাপের যে ছেদবিন্দু আছে সেই ছেদবিন্দু আর বি বিন্দু যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা পেন্সিল কম্পাস সরিয়ে এখন আমরা স্কেল নিয়ে আসি আর পেন্সিল নিয়ে আসি। আমরা যোগ করার সময় একটু দূর থেকেও যোগ করতে পারবো অথবা ছেদবিন্দু থেকে বি পর্যন্ত যোগ করলেও হবে। তো আমরা একটু দূর থেকে যোগ করছি। তাহলে দেখো এই ছেদবিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে দিচ্ছি, এই বি পর্যন্ত আনলাম। আমরা এখানে একটা অক্ষর দেই ডি। তাহলে দেখো ডিবিসি যে কোণটি হলো সেটি কিন্তু 45 ডিগ্রি কোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এই উপরে আসতে একটু খেয়াল করে দেখো
আমরা স্কেল আর পেন্সিলটি সরিয়ে দিচ্ছি। তাহলে এই অংশটা একটু খেয়াল করে দেখো। আমরা যে বিষয়টি এখানে দেখতে পাইলাম সেই অংশটা একটু খেয়াল করে দেখো। এই অংশটায় আছে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ ছিল যেটা 90 ডিগ্রি ছিল, তারপরে এটাকে সমদ্বিখণ্ডিত করলাম যেটা হলো ডিবিসি, সেটি হলো 45 ডিগ্রি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা শিখে গেলাম। তাহলে একটি নির্দিষ্ট রেখার যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করা শিখে গেলাম। আমরা প্রথমে বাম পাশে যে বিন্দুটি ছিল সেখানে শিখে গেলাম। ইচ্ছা করলে আমরা অপর প্রান্তেও সেটি করতে পারি। আমরা জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি, সেখানে আর তেমন বর্ণনা করব না। এ একটি বিন্দু নিলাম, তেমনি এখানে বিও আমরা আরেকটি বিন্দু নিয়ে নিলাম। তারপরে দেখে নাও আমরা কিভাবে করছি, অর্থাৎ এ বি এটা আমরা যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার পর আমরা এখন চেষ্টা করব, আগে তো এ বিন্দুতে এঁকেছি, এখন একটু বি বিন্দুতে আঁকবো। দেখো, বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এরকম একটি বৃত্তচাপ আঁকবো। তারপরে এবি কে যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুতে বসিয়ে তারপরে এটাকে উপরে তুলে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করবো যা প্রথম বৃত্তচাপকে সেট করে। হ্যাঁ, করেছে। ঠিক এখন ওই প্রথম বৃত্তচাপকে দ্বিতীয় বৃত্তচাপ যেখানে সেট করেছে সেখানে বসিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবো যা প্রথম বৃত্তচাপকে সেট করে। ঠিক আছে, একটু দেখে নাও। এই তাহলে দেখো, এটাকে আমি আবারও ঠিক উপরে তুলে নিব। উপরে তুলে নিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব উপরে। এই এখন দেখো, প্রথম বৃত্তচাপকে তৃতীয় বৃত্তচাপ যেখানে সেট করেছে এখন যেখানে বসালাম, দেখো এখানে এখানে বসে এটাকে ঘুরিয়ে আবার ওই চতুর্থ বৃত্তচাপকে যাতে সেট করে এরকম আরো একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এই হয়ে গেল আমাদের। এখন এই চতুর্থ আর পঞ্চম যে বৃত্তচাপটি আছে সেটি যে বিন্দুতে সেট করেছে সেটা আর বি বিন্দু আমরা যোগ করে দিব। তাহলে দেখবা ডান পাশেও একটি লম্ব অঙ্কন হয়ে যাবে। এটা আমরা যোগ করে দিলাম, আর এখানে একটা অক্ষর দিলাম পি। তাহলে দেখো, এই পিবি কিন্তু এখন এ বি এর উপর লম্ব। তাহলে পিবি এ বি এর উপর লম্ব, তাহলে লম্ব আমরা বাম পাশেও আঁকতে পারবো, ডান পাশেও আঁকতে পারবো। আর মাঝখানে যদি বলে তাহলে এই দুইটার যে কোনো একটা পদ্ধতিতে আঁকলেই হবে। অন্য আরেকটি নিয়ম আছে, আমরা অন্য ক্লাসে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একটু খেয়াল করে দেখো, লম্ব অঙ্কনের জন্য যে বিষয়গুলো আমরা দেখি এরকম থাকলে এটা আমরা ডান পাশে দেখো বি বিন্দুতে লম্ব আছে, এটাকে এরকম ঘুরিয়ে যদি দিই তাহলে দেখো এরকমও অবস্থানে আসতে পারে। অর্থাৎ এবি সরল রেখাটি যদি এইভাবে থাকে, এই সরল রেখাংশটি যদি লম্বালম্বি ভাবে থাকে এবং নিচের বিন্দুতে ডান পাশে আঁকতে হয় তাহলে এরকম হবে। আর এবি রেখাটি যদি ভূমির সমান্তরালে থাকে এবং নিচের দিকে লম্ব আঁকতে হয় তাহলে এইভাবে আঁকতে হবে। আবার এবি সরল রেখাটি যদি লম্বভাবে থাকে এবং বি বিন্দুতে বাম পাশে আঁকতে হয় তাহলে এইভাবে আঁকতে হবে। আর আগের অবস্থানটা তো তোমরা দেখে নিয়েছো, যদি ভূমি সমান্তরালে থাকে এবং ডান পাশে উপরের দিকে আঁকতে হয় তাহলে এটা আমরা অঙ্কন করে দেখিয়েছি। ফলে এইভাবে তুমি এখানে আরো একটি মানে তুমি বাম পাশে অঙ্কন করিয়া বিন্দুতে আমরা এগুলো টার্ন করে করে দেখিয়ে দিচ্ছি যে এটা এইভাবে আঁকা যায়। তুমি এইভাবে এঁকে নিতে পারো, পজিশন এরকম হইতে পারে। আর এটা নিচের দিকে যদি আসে তাহলে এটা এরকম হইতে পারে, এটা এরকমও হইতে পারে। একটু খেয়াল করে দেখো, যদি তুমি এই এবি রেখাংশটা লম্ব ভাবে থাকে আর তুমি নিচে লম্ব বাম পাশে আঁকো, আর লাস্ট অবস্থান তো তোমরা দেখে নিয়েছো, এটি আমি প্রথমেই অঙ্কন করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, ফলে আমরা যে 12টি অবস্থান দেখতে পেলাম সেটি তোমাকে একটু দেখিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে, দেখো এই যে ভূমির সমান্তরালে যদি এই রেখাংশগুলো অর্থাৎ এবি রেখাংশগুলো থাকে, আর এ বিন্দুতে যদি উপরের দিকে আঁকতে হয় তাহলে লম্বটি এমন হবে, এ বিন্দুতে নিচের দিকে আঁকলে লম্বটি এমন হবে, বি বিন্দুতে উপরের দিকে আঁকলে লম্বটি এমন হবে, আর বি বিন্দুতে নিচের দিকে আঁকলে লম্বটি এমন হবে। আবার রেখাংশ যদি এরকম লম্বভাবে থাকে, ভূমির সাথে লম্বভাবে থাকে, এবং এই চিত্রটি একটু লক্ষ্য করে দেখো, এটি যদি এ বিন্দুতে ডান দিকে লম্ব অঙ্কন করতে হয় তাহলে চিত্রটি এমন হবে, আর এ বিন্দুতে বাম দিকে হলে চিত্রটি এমন হবে, বি বিন্দুতে ডান দিকে হলে চিত্রটি এমন হবে, আর এই বি বিন্দুতে বাম দিকে যদি তুমি লম্ব অঙ্কন করো তাহলে চিত্রটি এমন হবে। ফলে এই 8 ধরনের সাধারণত লম্ব অঙ্কন করা শিখলেই তোমরা সবকিছুই শিখে যাবে। আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। ফলে এখন তোমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে, 90 ডিগ্রি লম্ব অঙ্কনও করতে পারবে, একই জিনিস। তারপরে কোণকে সমদ্বিখণ্ডিত করাও তোমরা শিখে গেলা, আর কিভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা হয় তাও তোমরা জেনে গেছো। আশা করি নিশ্চয়ই তোমরা পারবে। এখন আমরা যে বিষয়টি অঙ্কন করব সেটি হচ্ছে তোমার পাঠ্য বইয়ে এই সপ্তম অধ্যায়ের 3 নম্বর যে সম্পাদ্যটি আছে সেটি আমরা আজকে একটা পদ্ধতিতে অঙ্কন করব। সেটি হচ্ছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ আছে আর পরিসীমা দেওয়া আছে, তোমাকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে সাধারণ নির্বাচন হচ্ছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে।
তো আমরা একটু প্রশ্নটি ভালো করে বুঝে নিই, যার জন্য আমরা একটু এক্সপ্লেন করেছি তোমার কাছে, সেটি একটু খেয়াল করে দেখো। প্রথমে মনে করো এটি একটি ত্রিভুজ, যে ত্রিভুজটির নাম হচ্ছে এবিসি। এই এবিসি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ আছে। একটি কোণ হচ্ছে বি, যা সংক্ষেপে আমরা বি কোণ বলে থাকি। তবে এই কোণটিকে বলা হয় এ বি সি, বি কে মাঝখানে রেখে প্রকাশ করতে হবে। তবে এইটিকে সিবি এ কোণও বলা যায়। তাহলে দেখো একটি কোণকে তিন ভাবে প্রকাশ করা যায়। ফলে এইটি হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, এই ভূমি সংলগ্ন কোণটি আমি এখানে আলাদা করে নিলাম। এখন আমরা ভূমি সংলগ্ন আরো একটি কোণ আছে, যেটি হচ্ছে সি কোণ। তাহলে দেখো এই সি কোণটি সিঙ্গেল ভাবে যদি আমরা লিখি তাহলে কোণ সি, আর যদি একটু ভালোভাবে আমরা লিখি, পূর্ণ করে লিখি, তাহলে হচ্ছে এ সি বি। তাহলে আমরা সেটা দেখে নেই, এ সি বি, এ হলো এ সি বি, আমরা বি সি এ ও বলতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই পাশে যে কোণটি আছে এই সি কোণটি অর্থাৎ এ সি বি কোণটিকে আমরা এখান থেকে আলাদা করে নেই। এই কোণটিকেও আমার দেওয়া আছে মনে করো, তাহলে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই এইভাবে। তাহলে দেখো এইটি হচ্ছে বি কোণ আর এইটি হচ্ছে সি কোণ, আর রয়ে গেল আমাদের পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি। তাহলে আমরা এই এবি কে এই পাশে নিয়ে নিচ্ছি, আর এসি কে এই পাশে নিয়ে তিন বাহু একসাথে যোগ করে দিলাম। ফলে এই যে বড় অংশটি হয়ে গেল, সেটি হচ্ছে এই যে ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ তিন বাহুর সমষ্টি, সেটাকে আমরা হয়তো পি দ্বারা প্রকাশ করব। তাহলে এই পরিসীমাটা আমরা এখান থেকে নিয়ে আসি। তাহলে নিয়ে আসলাম এখান থেকে পরিসীমা, তাহলে এই অংশটা এখানে নিয়ে আসলাম। এই দেখো, তাহলে এই তিনটি তথ্য দেওয়া আছে, আমরা এটি মুছে ফেলি এখন। তাহলে তিনটি তথ্য কি আছে? ভূমি সংলগ্ন কোণ। তুমি তো এরকম ডিজিটালি আর তোমার আঁকতে পারবে না, তোমাকে পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে। তাই আমরা মুছে দিয়ে ঠিক এরকম করে এঁকে নিব। দেখো একটু ভালো করে, দুইটি কোণ থাকবে ভূমি সংলগ্ন, সেই দুইটি কোণ এরকম করে আঁকবো আর পরিসীমা আঁকবো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা আমার সাথে আঁকো একটু ভালো করে। দেখো প্রথমে আমরা কি করছি, ভূমি সংলগ্ন দুইটি কোণ আঁকবো। তাহলে প্রথম কোণটি এঁকে নেই, একটু খেয়াল করে দেখো। এই হচ্ছে ভূমি, তারপরে স্কেলটাকে বামে সরিয়ে একটু ঘুরিয়ে তারপর এই কোণটি অঙ্কন করে নিব, এখান থেকে নিচের দিকে এনে এখানে যোগ করে দিব। তাহলে দেখো ভূমি সংলগ্ন একটি কোণ অঙ্কন করা আমার হয়ে গেল। ঠিক একই ভাবে আমরা আরো একটি ভূমি সংলগ্ন কোণ অঙ্কন করব। তাহলে এই কোণটি অঙ্কন করে নেই, এই আঁকলাম হচ্ছে ভূমি, স্কেলটাকে নিয়ে ঘুরিয়ে দেখো, তারপর এখানে এই সাথে এই রেখাংশের প্রান্তবিন্দুটি যদি আমরা যোগ করে দেই, এই কোণটি আগের কোণ থেকে একটু ছোট নিয়েছি। যদি কোনো তথ্য দেওয়া থাকে যে কোণটা এরকম করে আঁকতে হবে, তাহলে তোমাকে ওই মাপ নিয়ে আঁকতে হবে। আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো মাপ নিয়ে আঁকতে পারো। যেমন আমি এখানে যে কোনো মাপে নিয়েছি। আর কি আছে বলো? পরিসীমা। তাহলে পরিসীমাটা আমরা নিয়ে নিই। তাহলে স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমি ঠিক যেভাবে নিচ্ছি, তুমি আমার সাথে পরিসীমাটা নিয়ে নাও। এরকম পরিসীমা যেহেতু তিন বাহু সমষ্টি, তাই আমার একটু বড় নিতে হবে, এই এতটুকু। আর যদি মাপ দেওয়া থাকে, প্রশ্নে যদি থাকে পরিসীমা 12 সেন্টিমিটার, তাহলে তোমাকে 12 সেন্টিমিটার নিতে হবে। যদি 15 সেন্টিমিটার থাকে বা 16 সেন্টিমিটার থাকে, তাহলে সেই মাপেই তোমাকে স্কেল থেকে নিতে হবে। ফলে দেখো আমার যে তিনটি দেওয়া যে তথ্য জিনিস ছিল, অর্থাৎ দেওয়া ছিল প্রদত্ত তথ্যগুলো, সেগুলো আমরা এঁকে নিয়েছি এবং এগুলোর নাম দিব আর বর্ণনা করব, সেটি হয়ে যাবে আমাদের বিশেষ নির্বাচন। গুড। তাহলে খেয়াল করে দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ আছে দুইটি, যা আমরা নাম দিয়ে দিলাম। প্রথমটির নাম দিয়ে দিই আর এটি বর্ণনা করব, সেটি হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন হচ্ছে, আমরা নাম দিই, প্রথমটির নাম দিলাম হচ্ছে এক্স আর দ্বিতীয়টির নাম দিলাম ওয়াই। ফলে আমরা এটি নামে দিতে পারি, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই। অর্থাৎ এখানে আমরা যে নামগুলো দিব আমরা অবশ্যই সেইটি লিখব, বাড়তি কিছু লিখব না। ফলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়টি জেনে গেলাম। এখন আমরা নাম দিয়ে দিই, এটি হচ্ছে পি, মানে পরিসীমা পি দেওয়া আছে আর ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ফলে তুমি প্রথমে কি করবা, যে তথ্যগুলো দেওয়া আছে ভূমি সংলগ্ন দুইটি কোণ, সেটি আঁকবা, পরিসীমা আঁকবা আর এগুলোর নাম বলে দিলা, সেটি হয়ে গেল বিশেষ নির্বাচন। তাহলে এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অঙ্কন করব। আমার সাথে সাথে তোমরা অঙ্কন করো। প্রথমে যে কোনো একটি রশ্মি নাও, স্কেল নিয়ে আসো আর পেন্সিল নিয়ে আসো, হ্যাঁ খাতায় আঁকো। প্রথমে যে কোনো একটি রশ্মি আঁকো এরকম। ঠিক আছে, রশ্মির একটা প্রান্ত কিন্তু তীর চিহ্ন দেওয়া থাকবে, এটার প্রান্তবিন্দু নেই আর এটি প্রান্ত আছে। তাহলে দেখো ডিএফ নিচ্ছি যে কোনো রশ্মি, সেখান থেকে আমরা কি করব, পরিসীমা পি এর সমান করে কেটে নিব। এইটা এই বেসিকটি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, একটু খেয়াল করো। হ্যাঁ, আমরা পেন্সিল কম্পাস এনেছি, কিন্তু আমার পেন্সিল কম্পাস ছোট হয়ে গেছে, এটা আমরা টেনে বড় করে দিব। বড় করে পি যতটুকু আছে ততটুকু, তোমার যদি বড় থাকে তাহলে তোমার ছোট করতে হবে, ছোট থাকলে বড় করতে হবে। পি এর মাপ নিয়ে
আমরা ডি কে কেন্দ্র করে খেয়াল করে দেখো একটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা এমন ভাবে আঁকবো যাতে ওই যে আমরা যে রশ্মিটি নিয়েছি তাকে ছেদ করে, ফলে এটা একটু উপরের দিকে তুলে একটু কেটে নিই। তাহলে দেখো আমাদের রশ্মি কেটে নেওয়া হয়ে গেছে, আমরা কালার দেখলে বুঝতে পারতেছি যেটা পি এর সমান হয়েছে। তাহলে এই রেখা, এই যে রশ্মিটা ছিল তাকে একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা ধরে নিই সেটা ই। তাহলে এটা ডি ছিল, ই ডি নিলাম কার সমান করে, পি এর সমান করে। তাহলে আমরা এখানে পি বসাই দিই, আর আমরা পেন্সিল কম্পাসটি সরিয়ে এর নাম দিয়ে দিই এবং কিছু অঙ্কন হয়ে গেল আমাদের। এর মধ্যে আমরা অঙ্কনের বর্ণনাটাও করে নিতে পারি। তাহলে আমরা বিশেষ নির্বাচন মুছে এখন অঙ্কনের বিবরণটি দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো কি লিখবো আমরা। আমরা যে রশ্মিটা নিয়েছিলাম সেটি হচ্ছে ডিএফ। তাহলে দেখো যে কোনো রশ্মি অথবা যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে কি অংশ নিয়েছি দেখো, ডি ই অংশ কেটে নিই। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটু খেয়াল করে দেখো, ভূমি সংলগ্ন দুইটি কোণ আছে। এখন ভূমি সংলগ্ন দুইটি কোণকে আমরা এখানে প্রথমে এই ডি বিন্দুতে আমরা এই এক্স কোণের সমান করে কোণ আঁকছি। একটু খেয়াল করে দেখো, এই যে কোণের সমান কোণ তোমাকে আগেই দেখানো হয়েছে, একটু খেয়াল করে দেখো। এইটা আমরা ডি বিন্দুতে এনে বসিয়ে দিলাম, তারপরে এই কোণের সমান কোণ অঙ্কন করে ফেললাম। নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ, ওকে। এখন দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা দেখো এক্স কোণের এই যে ভূমিটা যে বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপটি সেখানে বসিয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো, অথবা এই মাপটা শুধু নিলেও হবে, বৃত্তচাপ তোমাকে আঁকে দেখাইতে হবে না, দেখাই দিলে ভালো। তারপর এটা ডি কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে বসিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো, যা দেখবো পূর্বের বৃত্তচাপকে ছেদ করেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে দুইটি বৃত্তচাপের ছেদবিন্দু আর ডি বিন্দু আমরা কি করব, যোগ করে দেব। তোমরা আমার সাথে যোগ করো, তাহলে যোগ করে দিই আমরা। এটি দেখো এই ডি বিন্দু আর এই ছেদবিন্দু যেটি আছে সেটি আমরা যোগ করে একটু বাড়াই দিব, খুব বেশি বর্ধিত করতে হবে না। ফলে আমাদের এক্স কোণের সমান কোণ অঙ্কন হয়ে গেল। আমরা ঠিক ই বিন্দুতে এমনি ওয়াই কোণের সমান করে একটি কোণ অঙ্কন করব, সেম একই প্রসেসে। একটু দেখে নাও, ওয়াই কে কেন্দ্র করে প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপরে এইটা নিয়ে যাব হচ্ছে ই বিন্দুতে। ই বিন্দুতে নিয়ে আমরা বাম দিকে একটু ঘুরিয়ে দিব পেন্সিল কম্পাসটাকে, এইভাবে ঘুরিয়ে দিব, কারণ আমরা এই বামে আঁকবো, ডানে নয়। তাহলে দেখো ওই যে আগের যে বৃত্তচাপ নিয়েছিলাম সেই বৃত্তচাপ নিয়ে আর একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এখানে। এখন আমরা যে কাজটি করব, ওয়াই কোণের সমান করে কোণ অঙ্কন করার জন্য এই যে ওয়াই কোণের যে মানে ভূমির সমান্তরালে রেখাটি আছে আর প্রথম বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে এই আগের মতোই এতটুকু ব্যাসার্ধ নিয়ে, আর এই যে ডি কে যে বিন্দুতে ছেদ করেছিল সেখানে বসিয়ে দেখো এই বিন্দুটিতে বসিয়ে এই বৃত্তচাপটি নিয়ে মানে ব্যাসার্ধটি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। ফলে এটিও দেখো আগের বৃত্তচাপকে ছেদ করেছে। তাহলে এই বৃত্তচাপের দুটি বৃত্তচাপের ছেদবিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। আমার সাথে যোগ করে নাও তোমরা, ই বিন্দু আর দুটি বৃত্তচাপের ছেদবিন্দুকে যোগ করে একটু বর্ধিত করে নাও, একটু বাড়াই নাও যোগ করে। হ্যাঁ, তাহলে এখানে একটা এম বিন্দু দিয়ে দাও। ফলে আমাদের কোণ হয়ে গেল, এটি হচ্ছে ওয়াই কোণের সমান কোণ। তাহলে এখানে আমরা অঙ্কন করলাম এবং এখানে নিচে একটু জায়গা আছে যেহেতু আমরা সেটা বর্ণনা করে নিতে পারি। সেটি হচ্ছে দেখো ডিই রেখাংশের, আবারও বলছি ডি রেখাংশের ডি ও ই বিন্দুতে যথাক্রমে এক্স কোণের সমান করে এই যে ই ডি এল কোণ এবং ওয়াই কোণের সমান করে ডি ই এম কোণ আঁকি। তাহলে আমাদের এই অঙ্কনের বর্ণনা হয়ে গেল। এখন যে কাজটি আমরা করব, এই যে ই ডি এল কোণকে সমদ্বিখণ্ডিত করব এবং ডি ই এম কোণকেও সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো সমদ্বিখণ্ডিত করা একটু আগে আমরা দেখেছি। তাহলে এইভাবে কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করতেছি, তুমি এল ডি ই ও বলতে পারো, ই ডি এল ও বলতে পারো, একে সমদ্বিখণ্ডিত করতেছি। তাহলে খেয়াল করে দেখো এই যে এরকম, আর এই যে এখানে কাটা বসিয়ে অর্থাৎ কেন্দ্র করে এটাকে উপরে তুলে আর একটি বৃত্তচাপ অঙ্কন করব যাতে আগেরটাকে ছেদ করে। হ্যাঁ, এখন আমরা যে কাজ করব, ডি বিন্দু আর দুটি বৃত্তচাপের ছেদবিন্দু স্কেল আর পেন্সিল দিয়ে যোগ করে দিব, একটু বর্ধিত করে দিব যোগ করে। তাহলে এখানে আমরা একটি অক্ষর দিই, জি দিলাম। তাহলে দেখো এই কোণের যে সমদ্বিখণ্ডক সেটি এঁকে নিলাম হচ্ছে ডিজি। ঠিক এমনি করে আমরা ডিইএম কোণের সমদ্বিখণ্ডক এঁকে নিব। তাহলে নিয়ে আসি আমাদের পেন্সিল কম্পাস, নিয়ে এসে আমরা প্রথমে এটিকে একটি বৃত্তচাপ আঁকি এর অভ্যন্তরে, তারপরে এইখানে বসিয়ে একটু উপরে দেখো এখানে কেন্দ্র করে ওই যে আগের বৃত্তচাপটি আছে সেই এই আগের ব্যাসার্ধের সমান নিয়ে আঁকলাম। তারপরে এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর সাথে আমরা পেন্সিল আর কম্পাস দিয়ে যোগ করে দেব। হ্যাঁ, স্কেল আর পেন্সিল দিয়ে যোগ করে দিই আমরা।
দেখে নাও কিভাবে যোগ করছি, তুমি আমার সাথে এইভাবে যোগ করে নাও। ই বিন্দু আর ছেদ বিন্দু যোগ করে এটাকে বাড়াই দিব, যেন ওই যে আগের যে সমদ্বিখণ্ডক আছে কোণের সেইটাকে ছেদ করে আর একটু দূরে যায়। হ্যাঁ, তাহলে এখানে একে নেই, সেটি হচ্ছে এইচ। তাহলে দেখো আমরা এটি মুছে দেই, এখানে যে বর্ণনাটি আছে মুছে দিয়ে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে দেখো এখানে হচ্ছে ইডিএল এবং ডিইএম কোণের সমদ্বিখণ্ডক আঁকছি দুটি, সেটি হচ্ছে একটি হচ্ছে ডিজি, অন্যটি হচ্ছে ইএইচ আঁকি। তাহলে দেখো ওরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে মনে করি ডিজি ও ইএইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে আমরা যখন যে কাজটি করব, এই যে এ বিন্দুতে এখানে যে কোণটি আছে এ ডি ই কোণ, এই কোণের সমান করে আমরা ডি এ বি কোণ আঁকবো। একটু দেখে নাও কোণের সমান কোণ আঁকি কিভাবে। এই বৃত্তচাপটি তোমরা ইচ্ছা করলে ব্যাসার্ধ একটু বড় বা ছোট নিয়েও করতে পারো। আমি আগের বৃত্তচাপই দিচ্ছি, দেখো কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা একে কেন্দ্র করে দেখো, একে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি। জাস্ট খালি কোণের সমান কোণ অঙ্কন করা। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পেন্সিল কম্পাসটা এই যে ভূমির এখানে এনে বসাবো। তারপরে এখন দেখো যে ভূমিটা আছে, এই ভূমির এই যে ছেদবিন্দুতে বসিয়ে বড় না কিন্তু এই যে ডিজি রেখা আছে যাতে এই এতটুকু ব্যাসার্ধ হয়, দেখো এই অংশটুকু এতটুকু নিয়ে আবার এই বিন্দুতে যেটা ছেদ করেছিল একটু খেয়াল করে দেখো, এ ডি কে যে বিন্দুতে ছেদ করেছিল আগের বৃত্তচাপ সেখানে বসিয়ে দেখো এটাকে ঘুরিয়ে এরকম একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। ফল খেয়াল করে দেখো এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে ছেদ করেছে। এখন আমরা কি করব একটু খেয়াল করে দেখো, এই যে স্কেল আর পেন্সিল এনে এ বিন্দু আর এই ছেদবিন্দু যোগ করব। আমরা দেখো এ বিন্দু আর এই ছেদবিন্দু যোগ করব, যোগ করে এটাকে বর্ধিত করব আস্তে বাড়াইলে দেখো এটা এই যে ডি আছে একে বি বিন্দুতে ছেদ করে। ঠিক একই ভাবে আমরা এখানে দেখো এই যে ই বিন্দুতে এই যে কোণটি আছে এখানে দেখো এ ই ডি কোণ, সেই কোণের সমান করে আমরা এখানে ই এ সি কোণ অঙ্কন করব। একটু দেখে নাও কিভাবে আঁকছি। এখানেও ঠিক এই দেখো আগের মতোই ব্যাসার্ধ নিচ্ছি, দেখো একটু খেয়াল করে এটা যাতে আগেরটার উপরেই থাকে, দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগেরটার উপরে। এখন আমরা কি করছি দেখো এখানে এনে এ বিন্দুতে বসিয়ে আমরা এটা ওই আগের যে ব্যাসার্ধটুকু ছিল সেইটুকু নিয়ে এরকম একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, দেখছো। তাহলে এখন আমরা যে কাজ করব সেটি হচ্ছে ঠিক এখানে এনে পেন্সিল কম্পাসটা বসিয়ে এই দেখো এই যে কম একটু ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এই যে এতটুকু, অর্থাৎ ওই যে প্রদত্ত যে ওয়াই কোণ ছিল তার অর্ধেকের সমান নিয়ে। ঠিক এখন এই বিন্দুতে বসিয়ে দেখো আমার এই যে কার্সরটা দেখো এই বিন্দুতে বসিয়ে আমরা এটাকে ঘুরিয়ে আস্তে আস্তে এমন জায়গায় আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব যেন ওই যে আগের বৃত্তচাপকে ছেদ করে। তাহলে আমরা আঁকলাম দেখো এই আগের বৃত্তচাপকে ছেদ করেছে। এখন আমরা কি করব দেখো এই যে এ বিন্দু আর এই যে দুইটি বৃত্তচাপের যে ছেদবিন্দু আছে সেটা যোগ করে একটু বর্ধিত করে দেব, তাহলে দেখবা ডিই কে একটা বিন্দুতে ছেদ করবে। দেখো এটাকে আমরা একটু যোগ করে বর্ধিত করে দিলাম, ফলে এটি ধরে নিয়ে আমরা এটা সি বিন্দুতে ছেদ করেছি। ফলে এই দেখো তাহলে আমরা এখানে যে কোণটি অঙ্কন করলাম সেটি একটু বর্ণনা করে নেই, দুইটি কোণই কিন্তু এ বিন্দুতে অঙ্কন করেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন এটি মুছে দিয়ে আর বাকি অঙ্কনটুকু একটু লিখে নেই। সেটি হচ্ছে খেয়াল করে দেখো এ বিন্দুতে এডিই কোণের সমান করে, এই যে এডিই কোণের সমান করে আঁকলাম ডিএবি। আবার এই দিকে দেখো একটু লক্ষ্য করে ডি ই এ কোণের সমান করে দেখো ডিই এ কোণের সমান করে আঁকলাম ই এ সি কোণ। আঁকার ফলে আমরা যে এই যে এবি আর এসি আছে সেইটা কিন্তু এই যে ডি কে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, ফলে এই ত্রিভুজ এবিসি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ। তোমাদের ঠিক এরকমই একটি বাড়ির কাজ দিচ্ছি, নিশ্চয়ই তোমরা সেটি করতে পারবে। জাস্ট খালি একটা মাপ দিয়ে দিচ্ছি। যেহেতু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দিয়েছি আমরা 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় তা পূর্বের ক্লাসে দেখিয়েছি, আর এই ক্লাসে দেখিয়েছি 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। আর পরিসীমার যে মাপটা আছে সেটি হচ্ছে 12 সেন্টিমিটার। তাই তুমি এই তথ্যগুলো নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করবে, আশা করি সেটি করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।